আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ম্যাম, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গত ক্লাসে আমরা যা পড়েছিলাম বাসায় দেখেছিলে? জি ম্যাম, কি পড়েছিলাম বলো তো? গত ক্লাসে শ্রম গতিশীলতার প্রকারভেদ পর্যন্ত পড়া হয়েছে। শ্রম গতিশীলতার ধারণা ও প্রকারভেদ। হ্যাঁ, শ্রম গতিশীলতাটা কি ছিল? শ্রম গতিশীলতা আমরা পড়েছিলাম, তাই তো? শ্রম গতিশীলতা, শ্রম গতিশীলতার সংজ্ঞা? হ্যাঁ হ্যাঁ, কি মানেই কাকে যে বলে? ওকে ম্যাম, ছিল শ্রমিকের ভৌগোলিক অবস্থার পরিবর্তন, তারপর এক পেশা থেকে অন্য পেশায় পরিবর্তন, এক শিল্প হতে অন্য শিল্প পরিবর্তন এবং এক পদ হতে অন্য পদে পরিবর্তনকে শ্রমের গতিশীলতা বলে। ভেরি গুড। শ্রমের গতিশীলতা কত প্রকার ছিল? শ্রমের গতিশীলতা 4 প্রকার: কি কি? ভৌগোলিক, শিল্পগত, স্তরগত আর পেশাগত। পেশাগত, ভেরি গুড। ভৌগোলিক শ্রম গতিশীলতাকে আবার কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক। আর শিল্পগত? শিল্পগত 2 ভাগে, আনুভূমিক এবং উলম্ব। আচ্ছা, স্তরগত গতিশীলতাটা কি? মানে একটু বুঝিয়ে বলতে পারবে শ্রমিক কিনা? জি ম্যাম, কোন শ্রমিক যদি নিম্ন পদ থেকে ওই একই প্রতিষ্ঠানের উচ্চ পদে একই নিয়োজিত হয়। প্রতিষ্ঠানের না, সমজাতীয় অন্য কোনো প্রতিষ্ঠানে জি ম্যাম, মানে সমজাতীয় অন্য প্রতিষ্ঠান, হ্যাঁ, উচ্চ পদে নিয়োজিত হয়, তাহলে সেটাকে বলা তাহলে হয় স্তরগত শ্রম স্তরগত গতিশীলতা। গতিশীলতা। ভেরি গুড। আজকে আমরা পড়ব শ্রম দক্ষতার ধারণা। দেখতে পাচ্ছ সবাই? জি ম্যাম। আচ্ছা, যে লাইনগুলো আমি আন্ডারলাইন করেছি এগুলো দেখে দেখে একটু দাগিয়ে নিবে। শ্রম বলতে উৎপাদন কাজে নিয়োজিত মানুষের শারীরিক ও মানসিক সকল প্রচেষ্টাকে বোঝায়, যা অর্থ উপার্জনের সাথে সম্পৃক্ত। এটাই চ্যাপ্টারের একদম শুরুতেই আমরা পড়েছিলাম, শ্রম উপাদানটি যখন শুরু করেছি আমরা। শ্রম বলতে উৎপাদন কাজে নিয়োজিত মানুষের শারীরিক ও মানসিক সকল প্রচেষ্টাকে বোঝায়, যা অর্থ উপার্জনের সাথে সম্পৃক্ত বা জড়িত। শ্রম উৎপাদনের একটি অন্যতম উপাদান। উৎপাদনের উপাদান হিসেবে শ্রমের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই, তবে শ্রম দক্ষতা অর্জিত হলে স্বল্প ব্যয়ে অধিক উৎপাদন করা সম্ভব। সাধারণ অর্থে শ্রমিকের উৎপাদন ক্ষমতাকে শ্রম দক্ষতা বলে। মানে ইন জেনারেল বা সাধারণভাবে আমরা বলতে পারি শ্রমিকের উৎপাদন ক্ষমতাকে শ্রম দক্ষতা বলে। অন্যভাবে বলা যায়, কাজের গুণাগুণ অক্ষুণ্ণ রেখে একজন শ্রমিকের উৎপাদন করার ক্ষমতাকে শ্রম দক্ষতা বলে। খেয়াল করো, কাজের গুণাগুণ অক্ষুণ্ণ রেখে একজন শ্রমিকের অধিক উৎপাদন অর্থাৎ বেশি পরিমাণে উৎপাদন করার ক্ষমতাকে শ্রম দক্ষতা বলে। শ্রম দক্ষতা সম্পর্কে হ্যারল্ড কুঞ্জ বলেছেন, efficiency is the achievement of the ends with the least amount of resources, অর্থাৎ সর্বনিম্ন সম্পদ দিয়ে লক্ষ্য অর্জনই হলো দক্ষতা। ঠিক আছে, ধরো সমান পরিমাণ কাঁচামাল দুজন শ্রমিককে দেওয়া হলো। সেই কাঁচামাল দিয়ে একজন শ্রমিক 1 ঘন্টায় 2টি পণ্য উৎপাদন করে, আরেকজন শ্রমিক একই সময়ে 5টি পণ্য উৎপাদন করে। তাহলে আমরা কাকে দক্ষ শ্রমিক বলতে পারবো?
ম্যাম, যে একই সময়ে 5টি পণ্য উৎপাদন 5টি করে। পণ্য উৎপাদন করলো, ভেরি গুড। এই জন্যে শ্রম দক্ষতার এই সংজ্ঞাটি যখন আমরা পড়েছি যে কাজের গুণাগুণ অক্ষুণ্ণ রেখে একজন শ্রমিকের অধিক উৎপাদন করার ক্ষমতাকে শ্রম দক্ষতা বলে। ঠিক আছে, মনে থাকবে শ্রম দক্ষতা কি? জি ম্যাম। বলো তো কি হবে? কাজের গুণাগুণ অক্ষুণ্ণ রেখে একজন শ্রমিকের অধিক উৎপাদনের ক্ষমতাই হলো শ্রম দক্ষতা। ভেরি গুড। শ্রম দক্ষতার সাথে নিচের বিষয়গুলো জড়িত থাকে, সেগুলো হচ্ছে শ্রম দক্ষতা হলো শ্রমিকের উৎপাদন ক্ষমতা। যে কোনো দেশের জন্য এটি একটি সম্পদ হিসেবে গণ্য হয়, অর্থাৎ শ্রম দক্ষতা একটি দেশের সম্পদ হিসেবে গণ্য হয়। কেন বলো তো? কারণ ম্যাম, যে শ্রমিক যত বেশি দক্ষ সে বেশি উৎপাদন করতে পারবে, হ্যাঁ, অর্থনৈতিক ভাবে স্বল্প লাভবান হবে। স্বল্প সম্পদ, যে সর্বনিম্ন সম্পদ দিয়েই সে কাঙ্ক্ষিত পণ্য উৎপাদন করতে পারবে বা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। অর্থাৎ কাঁচামালের অপচয় কম করবে, ঠিক আছে, সময়ের অপচয় কম করবে। এ কারণে যে কোনো দেশের অথবা যে কোনো প্রতিষ্ঠানের জন্যই দক্ষ শ্রমিক সম্পদ হিসেবে গণ্য হয়। শ্রম দক্ষতা অর্জিত হলে শ্রমের যোগান বৃদ্ধি পায়, অর্থাৎ দক্ষ শ্রমিকের চাহিদা থাকে সব জায়গায়। এ কারণে বলা হচ্ছে শ্রম দক্ষতা অর্জিত হলে শ্রমের যোগান বৃদ্ধি পায়। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে এর মাধ্যমে, অর্থাৎ শ্রম দক্ষতার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। শ্রম দক্ষতার দ্বারা উৎপাদন ব্যয় হ্রাস করা সম্ভব, অর্থাৎ দক্ষ শ্রমিক অপচয় কম করবে, অপচয় কম করলেই কিন্তু উৎপাদন ব্যয় হ্রাস পাবে। আর যখন অপচয় বেশি হবে তখনই কিন্তু উৎপাদন ব্যয়টা বেড়ে যাবে। পরিশেষে বলা যায় অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে একটি নির্দিষ্ট সময়ে শ্রমিকের পূর্বের তুলনায় অধিক পরিমাণে পণ্য বা সেবা উৎপাদনের ক্ষমতাই হলো শ্রম দক্ষতা বা শ্রমিকের দক্ষতা। এই লাইনটাও তোমরা সংজ্ঞা হিসেবে পড়তে পারো। অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে একটি নির্দিষ্ট সময়ে শ্রমিকের পূর্বের তুলনায় অধিক পরিমাণে পণ্য বা সেবা উৎপাদনের ক্ষমতাই হলো শ্রম দক্ষতা বা শ্রমিকের দক্ষতা। এখানে অন্যান্য অবস্থা অপরিবর্তিত বলতে বোঝানো হচ্ছে যে কাঁচামাল, সময়, যে যন্ত্রপাতি কর্মী ব্যবহার করত, এই সবগুলো আগের মতোই আছে, পরিবর্তন করা হয় নাই। ঠিক আছে, যেগুলো অপরিবর্তিত রেখে যখন একটি নির্দিষ্ট সময়ে শ্রমিক আগের তুলনায় বা পূর্বের তুলনায় বেশি পরিমাণে পণ্য বা সেবা উৎপাদন করবে তখন সেটাই হচ্ছে সেই শ্রমিকের শ্রম দক্ষতা। আচ্ছা, এরপরে তোমাদের বইতে দেখো 2.17 শ্রম দক্ষতার উপর প্রভাব বিস্তারকারী উপাদান বা শ্রম দক্ষতার নির্ধারক। পেয়েছো? জি ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, মানে শ্রম দক্ষতার উপর কোন কোন বিষয় প্রভাব বিস্তার করে? প্রথমে দেওয়া আছে ব্যক্তিগত গুণ। প্রতিটি মানুষের জন্মগতভাবে কিছু গুণ থাকে যা তার শ্রম দক্ষতার উপর ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে। যেমন জন্মগতভাবে কিছু মানুষ লম্বা বা স্বাস্থ্যবান, কর্মঠ ইত্যাদি প্রকৃতির হয়ে থাকে। এই ধরনের মানুষের কর্মদক্ষতা অন্যান্য মানুষের থেকে অবশ্যই বেশি হয়। অর্থাৎ যার স্বাস্থ্য ভালো, যে কর্মঠ, অর্থাৎ কাজে যার কোনো ক্লান্তি নেই, কাজের প্রতি আগ্রহ আছে, এই ধরনের মানুষ দক্ষ হয়ে থাকে।
শিক্ষা ও প্রশিক্ষণ। শিক্ষা ও প্রশিক্ষণও মানুষের শ্রম দক্ষতার উপর প্রভাব বিস্তার করে। একজন শিক্ষিত ও প্রশিক্ষণপ্রাপ্ত শ্রমিক একজন অশিক্ষিত ও প্রশিক্ষণহীন শ্রমিক অপেক্ষা অধিক দক্ষ হয়। 1 মিনিট। বর্তমানে শিল্প কারখানায় ব্যবহৃত আধুনিক প্রযুক্তি অত্যন্ত জটিল, তাই প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান না থাকলে দক্ষতা অর্জন করা বেশ কঠিন হয়ে পড়ে। পরে যারা জয়েন করেছো চ্যাট বক্সে তোমাদের রোল নাম্বারগুলো লিখে ফেলো। মেয়েরা শুনতে পেয়েছো আমার কথা? পরে যারা জয়েন করেছো চ্যাট বক্সে তোমাদের রোল নাম্বারগুলো লিখে ফেলো। আচ্ছা, শ্রম দক্ষতার উপর প্রভাব বিস্তারকারী পরের উপাদানটি হচ্ছে জলবায়ু। জলবায়ু শ্রম দক্ষতাকে ব্যাপকভাবে প্রভাবিত করে। সাধারণত শীত প্রধান দেশের মানুষ গ্রীষ্ম প্রধান দেশের মানুষের তুলনায় অধিক পরিশ্রমী হয়, কারণ শীত প্রধান দেশে দীর্ঘ সময়ের পরিশ্রমেও শরীরে ক্লান্তি আসে না, অথচ গ্রীষ্ম প্রধান দেশে অল্প পরিশ্রমী মানুষ ক্লান্ত হয়ে পড়ে। এর পরের উপাদানটি হচ্ছে পারিশ্রমিক। শ্রমিকদের প্রদত্ত পারিশ্রমিক শ্রম দক্ষতার উপর প্রভাব বিস্তার করে, অর্থাৎ শ্রমিককে নিয়োগকর্তা কি পরিমাণ পারিশ্রমিক দিচ্ছে সেটার উপর শ্রম দক্ষতা নির্ভর করে। প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীরা যদি তাদের কাঙ্ক্ষিত মাত্রায় পারিশ্রমিক পায় তাহলে কাজ সম্পাদনে উৎসাহিত হয়ে নিজের কাজ সম্পাদনে আত্মনিয়োগ করে, এতে তাদের শ্রম দক্ষতা বৃদ্ধি পায়। অর্থাৎ শ্রমিকরা তাদের প্রত্যাশা অনুযায়ী যখন পারিশ্রমিক পাবে তখন কাজের প্রতি তারা উৎসাহিত হবে এবং আন্তরিকতার সাথে মনোযোগের সাথে কাজ করবে, ফলে তাদের দক্ষতা বৃদ্ধি পাবে। এর পরের উপাদানটি হচ্ছে কর্মীদের মনোভাব। কর্মীদের মনোভাব শ্রম দক্ষতাকে দারুণভাবে প্রভাবিত করে। কর্মী যদি আত্মবিশ্বাসী হয় এবং প্রতিষ্ঠান ও কাজের উপর যদি ধনাত্মক মনোভাব পোষণ করে, এখানে ধনাত্মক মানে হচ্ছে ইতিবাচক, ধনাত্মক না লিখে তোমরা ইতিবাচক লেখো, যে কর্মী যদি আত্মবিশ্বাসী হয় এবং প্রতিষ্ঠান ও কাজের উপর যদি ইতিবাচক মনোভাব পোষণ করে তাহলে সে কর্মক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে দক্ষতা অর্জন করে। অন্যদিকে এর বিপরীত অবস্থা সৃষ্টি হলে তাদের কর্মদক্ষতা হ্রাস পাবে। অর্থাৎ কর্মী যদি আত্মবিশ্বাসী না হয়, প্রতিষ্ঠানের প্রতি এবং কাজের প্রতি যদি তার নেতিবাচক মনোভাব থাকে তখন কর্মীদের দক্ষতা হ্রাস পায়। ঠিক আছে? এর পরের উপাদানটি বলেছে উৎপাদন উপাদানের মিশ্রণ। উৎপাদন উপাদানের মিশ্রণ যদি কাঙ্ক্ষিত মাত্রায় এবং যথাযথ হয় তাহলে সেক্ষেত্রে কর্মীদের শ্রম দক্ষতা বৃদ্ধি পায়। পণ্য উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল এবং যন্ত্রপাতি সহ অন্যান্য উপাদান মানসম্মত হলে শ্রম দক্ষতা বৃদ্ধি পায়। অন্যদিকে যদি তা না হয় তাহলে শ্রম দক্ষতা হ্রাস পায়। এরপরে আসছে কাজের শর্ত। কাজের শর্তের উপরও শ্রম দক্ষতা নির্ভর করে। দৈনিক কাজের পরিমাণ, কাজের মাঝে বিশ্রামের ব্যবস্থা, স্ববেতন ছুটির ব্যবস্থা, অর্থাৎ কর্মী ছুটি নিবে কিন্তু সেক্ষেত্রে তার বেতন কাটা হবে না, এটা বলা হচ্ছে স্ববেতন ছুটির ব্যবস্থা, চাকরির স্থায়িত্ব ইত্যাদি বিষয়গুলো যদি কাজের শর্তের সাথে যুক্ত হয়
তাহলে কর্মীরা কাজ সম্পাদনে উৎসাহিত হয় এবং স্বাভাবিকভাবেই তাদের শ্রমদক্ষতা বৃদ্ধি পায়। কর্মপরিবেশ অর্থাৎ কর্মী যেখানে কাজ করবে সেই কাজের পরিবেশও শ্রমদক্ষতার উপর প্রভাব বিস্তার করে। সেটা কিভাবে দেখো, প্রতিষ্ঠানে বিদ্যমান কার্যপরিবেশ কর্মীদের কর্মদক্ষতার উপর প্রভাব বিস্তার করে। কাজের পরিবেশ যদি কাজের অনুকূলে থাকে এবং প্রতিষ্ঠানে নিয়োজিত শ্রমিক কর্মী ও ব্যবস্থাপনার মধ্যে সুসম্পর্ক বজায় থাকে তাহলে শ্রমদক্ষতা বৃদ্ধি পায়। অন্যদিকে এগুলো না থাকলে শ্রমদক্ষতা হ্রাস পায়। এরপরে বলেছে জীবনযাত্রার মান। শ্রমিকের জীবনযাত্রার মানও তার কর্মদক্ষতাকে ব্যাপকভাবে প্রভাবিত করে। আয়ের সাথে সাথে ভোগের পরিমাণ বৃদ্ধি পেলে জীবনযাত্রার মান বৃদ্ধি পায়, আর জীবনযাত্রার মান বৃদ্ধি পেলে শ্রমিকের কর্মদক্ষতা বৃদ্ধি পায়। অন্যদিকে যে সমাজে শ্রমিকদের জীবনযাত্রার মান কম সেই সমাজে শ্রমিকদের শ্রমদক্ষতাও কম থাকে। এরপরে বলেছে ব্যবহৃত যন্ত্রপাতি। উৎপাদনে ব্যবহৃত যন্ত্রপাতি যদি নতুন ও আধুনিক মানের হয় তাহলে শ্রমদক্ষতা বৃদ্ধি পায়। অন্যদিকে উৎপাদনে ব্যবহৃত যন্ত্রপাতি যদি পুরাতন ও গতানুগতিক হয় তাহলে শ্রমদক্ষতা হ্রাস পায়, কারণ আধুনিক মেশিনের কর্মদক্ষতা বেশি হয় যা শ্রমদক্ষতার উপর অনুকূল প্রভাব বিস্তার করে। অর্থাৎ পুরাতন মেশিনের বদলে যদি নতুন মেশিন দিয়ে কর্মীরা কাজ করে তাহলে স্বাভাবিকভাবেই উৎপাদনের পরিমাণ বেশি হয়। এরপরে বলেছে শ্রম বিভাগ। শ্রম বিভাগও শ্রম দক্ষতা বৃদ্ধি করে। একজনকে দিয়ে সকল কাজ না করিয়ে প্রত্যেকের কাজ নির্দিষ্ট করে দিলে একই কাজ বারবার সম্পাদন করতে করতে উক্ত কর্মীরা স্ব কাজে দক্ষ হয়ে ওঠে। এতে তাদের শ্রম দক্ষতা বৃদ্ধি পায়। শ্রম বিভাগ মানে হচ্ছে একটি কাজকে বিভিন্ন অংশে ভাগ করে প্রতিটা অংশ এক একজন কর্মীর উপর ন্যস্ত করা হয়, অর্থাৎ এক একটা অংশ সম্পাদন করার দায়িত্ব এক একজন কর্মীকে দেওয়া হয়, যার ফলে যার যার অংশ কাজ করতে করতে সেই অংশের ব্যাপারে দক্ষ হয়ে ওঠে। এরপরে বলেছে নৈতিক চরিত্র। নৈতিকভাবে চরিত্রবান কর্মী অনৈতিক চরিত্রের অধিকারী কর্মীদের চেয়ে অধিক দক্ষ হয়। অর্থাৎ মদ্যপান, জুয়া খেলা, ঘুষ, দুর্নীতি ইত্যাদিতে নিয়োজিত ব্যক্তিদের নৈতিক অবক্ষয় ঘটে এবং তারা অতি দ্রুত তাদের কর্মদক্ষতা হারায়। এই ছিল আমাদের শ্রম দক্ষতার উপর প্রভাব বিস্তারকারী উপাদান। যে 12টি পয়েন্ট আমরা পড়লাম, এই পয়েন্টের মধ্যে কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো যে ম্যাডাম আমি এই পয়েন্টটি বুঝিনি। সবাই বুঝতে পেরেছো? মেয়েরা আমার কথা শুনতে পাচ্ছ সবাই? জি ম্যাম। কারো জি, কোনো ম্যাম, বুঝেছি। কোনো সমস্যা নেই? নো ম্যাম। আচ্ছা, সমস্যা না থাকলে 2.18 যেটা এটা একটু বাসায় তোমরা চোখ বুলাবা, ঠিক আছে? 2.18 আর 2.19। আমি চলে যাচ্ছি 2.20। কি লেখা আছে বলো? শ্রম বিভাগের ধারণা। শ্রম বিভাগের ধারণা। আচ্ছা, এখানে ছোট্ট একটা গল্প দেওয়া আছে, গল্পটা একটু দেখো। ছোট্ট টুনির দাঁতে ব্যথা, বাবা তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার তাকে বড় একটি বেডে শুয়ে মেশিন দিয়ে দাঁতের চিকিৎসা করলেন। এতে টুনি কিছুটা ব্যথা পেল এবং ভয়ও পেল।
কয়েকদিন পর টুনির বাবা তার মাকে নিয়ে গেল চোখের ডাক্তারের কাছে। টুনিও সাথে গেল। ডাক্তারের চেম্বারে ঢুকে সে বুঝতে পারলো তার ডাক্তার এবং মায়ের ডাক্তার এক নয়। বাবাকে জিজ্ঞাসা করলে তিনি বললেন, বড় বড় বিশেষজ্ঞ ডাক্তাররা শরীরের ভিন্ন ভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে চিকিৎসা করেন। এই ধরো কেউ দাঁতের ডাক্তার, কেউ চোখের ডাক্তার, কেউ নাক কান গলার ডাক্তার, কেউ বা অর্থোপেডিক্স ডাক্তার ইত্যাদি। আবার তুমি যদি কোনো ব্যাংকে যাও তাহলে দেখবে কেউ নগদ টাকা জমা নিচ্ছে, আবার কেউ নগদ টাকা দিচ্ছে। অন্যদিকে কেউ বা গ্রাহকদের ঋণের বিষয়টি নিয়ে কাজ করছে, আবার কেউ বা রেমিটেন্স নিয়ে কাজ করছে। অর্থাৎ সকল লোক সকল বিষয় নিয়ে কাজ করছে না। এই যে এক একজন ডাক্তার বা ব্যাংকের অফিসার একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কাজ করছে, এটিই হচ্ছে শ্রম বিভাগ। ঠিক আছে, গল্প বুঝতে পেরেছো সবাই? জি ম্যাম। তাহলে শ্রম বিভাগ কি বলো? ম্যাম এক একজন এই যে দেখো মানুষ আছে, যে এক এক কাজ করে। হ্যাঁ, সেকেন্ড প্যারাতেই দেখো আছে, একটি কাজকে বিভিন্ন ভাগে ভাগ করে কাজটি সম্পাদন করাই হলো শ্রম বিভাগ। এটা রস্যই হবে, অন্ত্যেষ্টিও না। ঠিক আছে? একটি কাজকে বিভিন্ন ভাগে ভাগ করে কাজটি সম্পাদন করাই, রস্যই হবে। হ্যাঁ, একটু ঠিক করে নাও, করাই হলো শ্রম বিভাগ। শ্রম বিভাগের ফলে একদিকে যেমন শ্রমিকরা দক্ষ হয়ে ওঠে, অন্যদিকে তেমনি স্বল্প সময়ে অধিক পরিমাণে পণ্য বা সেবা উৎপাদন করা সম্ভব হয়। অধিক উৎপাদনের ফলে উদ্বৃত্ত পণ্য উৎপাদিত হচ্ছে, যা অন্যের কাছে বিক্রয় করা অপরিহার্য হয়ে উঠছে। এরূপ অবস্থায় অন্যের সাহায্য সহযোগিতা একান্ত প্রয়োজন। আবার উৎপাদন পদ্ধতিকে কয়েকটি ভাগে ভাগ করা হলে সকল শ্রেণীর কর্মীর মধ্যে সহযোগিতার বিশেষ প্রয়োজন হয়। তাই শ্রম বিভাগ বলতে বিশেষজ্ঞতা বিনিময় এবং সহযোগিতাকে বোঝায়। অতএব ব্যক্তির দৃষ্টিকোণ থেকে শ্রম বিভাগের অর্থ হলো বিশেষজ্ঞতা অর্জন, এবং সমাজের দৃষ্টিকোণ থেকে এর অর্থ হলো সহযোগিতা। এই লাইনটা একটু দাগিয়ে রাখতে পারো, অনেক সময় বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে যে ব্যক্তির দৃষ্টিকোণ থেকে শ্রম বিভাগের অর্থ কি। কি হবে আনসার বলো? ব্যক্তির দৃষ্টিকোণ থেকে শ্রম বিভাগের অর্থ কি? মেয়েরা আমার প্রশ্ন বুঝতে পেরেছো? মিস বিশেষজ্ঞতা অর্জন। ভেরি গুড, বিশেষজ্ঞতা অর্জন। আর যদি প্রশ্ন হয় সমাজের দৃষ্টিকোণ থেকে শ্রম বিভাগের অর্থ কি? সহযোগিতা। সহযোগিতা, গুড। শ্রম বিভাগ সম্পর্কে স্যামুয়েলসন ও নর্ধাস বলেছেন, division of labor is a method of organizing production whereby each worker specializes in part of the productive process. অর্থাৎ শ্রম বিভাগ হলো উৎপাদন কাজ সম্পাদনের একটি পদ্ধতি যার মাধ্যমে প্রত্যেকটি শ্রমিক উৎপাদনের একটি নির্দিষ্ট অংশে পারদর্শী হয়ে ওঠে। ঠিক আছে? শ্রম বিভাগ হলো উৎপাদন কাজ সম্পাদনের একটি পদ্ধতি যার মাধ্যমে প্রত্যেকটি শ্রমিক উৎপাদনের একটি নির্দিষ্ট অংশে পারদর্শী হয়ে ওঠে। শ্রম বিভাগ সম্পর্কে জন বি টেলর বলেছেন, শ্রম বিভাগ হলো কাজকে ভাগ করে প্রতিটি কাজে বিশেষজ্ঞতার ভিত্তিতে কর্মীদের মধ্যে কাজ বন্টন করা। দেখো, শ্রম বিভাগের অনেকগুলো সংজ্ঞা আমরা পেলাম, এখান থেকে যার কাছে যে সংজ্ঞাটি সহজ মনে হয় শিখে রাখবে। ঠিক আছে? প্রথম সংজ্ঞা আমরা পেয়েছি যে একটি কাজকে বিভিন্ন ভাগে ভাগ করে কাজটি সম্পাদন করাই হচ্ছে শ্রম বিভাগ। স্যামুয়েলসন এবং নর্ধাস শ্রম বিভাগের একটি সংজ্ঞা দিয়েছেন, সেটা হচ্ছে
শ্রমবিভাগ হলো উৎপাদন কাজ সম্পাদনের একটি পদ্ধতি যার মাধ্যমে প্রত্যেকটি শ্রমিক উৎপাদনের একটি নির্দিষ্ট অংশে পারদর্শী হয়ে ওঠে। শ্রমবিভাগ সম্পর্কে জন বি টেলর যে সংজ্ঞাটি দিয়েছেন সেটি হচ্ছে, শ্রমবিভাগ হলো কাজকে ভাগ করে প্রতিটি কাজে বিশেষজ্ঞতার ভিত্তিতে কর্মীদের মধ্যে কাজ বন্টন করা। ক্লিয়ার শ্রমবিভাগ? ইয়েস ম্যাম। আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি শ্রমবিভাগের সুবিধা অসুবিধা যেটা আছে। হ্যাঁ, শ্রমবিভাগের ফলে কি কি সুবিধা পাওয়া যাবে? 2.21 দেখো। প্রথম সুবিধা হচ্ছে যোগ্যতা অনুযায়ী কাজ বন্টন, অর্থাৎ কর্মীদের যোগ্যতা অনুযায়ী কাজ বন্টন করা যায়। একই ব্যক্তির বা একই শ্রমিকের সকল ধরনের কাজ সম্পাদনের যোগ্যতা থাকে না। এক এক ব্যক্তি এক এক ধরনের কাজ সম্পাদনে পারদর্শী হয়। তাই শ্রম বিভাগের মাধ্যমে যে শ্রমিক যে কাজের জন্য যোগ্য তাকে সেই কাজে নিয়োগ দেওয়া হয়। শ্রমিকের দক্ষতা ও নৈপুণ্যতা বৃদ্ধি। শ্রম বিভাগের মাধ্যমে একই শ্রমিক দিনের পর দিন একই কাজ সম্পাদন করে। এভাবে একই কাজে দৈহিক ও মানসিক শক্তি নিয়োজিত করার ফলে শ্রমিকের দক্ষতা ও নৈপুণ্যতা বৃদ্ধি পায়। নৈপুণ্যতা মানে কি বলতো? নৈপুণ্যতা শব্দের অর্থ কি? একদম নিখুঁতভাবে, ঠিক আছে, কোনো ভুল ছাড়া নিখুঁতভাবে কাজটি সম্পাদন করতে পারে। শ্রম বিভাগের পরের সুবিধাটি হচ্ছে উত্তম প্রশিক্ষণ ক্ষেত্র। একই শ্রমিক যদি একই কাজ বারবার সম্পাদন করে তবে প্রথম ভুল হলেও পরে তা অতি সহজেই শোধরাতে পারে, অর্থাৎ ভুলটা সে শুধরে নিতে পারে। ফলে দ্রুততার সাথে সঠিক কাজটি সম্পাদন করতে সক্ষম হয়। এই কারণে বলা হয় যে শ্রম বিভাগ শ্রমিকদের প্রশিক্ষণের উত্তম ক্ষেত্র। এর পরের সুবিধা হচ্ছে সম্পদের সদ্ব্যবহার। কোনো শ্রমিক যদি একই ধরনের কাঁচামাল, একই ধরনের মেশিন, একই ধরনের পদ্ধতি ব্যবহার করে একই কাজ বারবার সম্পাদন করে তবে স্বাভাবিকভাবেই এই সব সম্পদের সদ্ব্যবহার তার দ্বারা নিশ্চিত হবে, এই কথা নিঃসন্দেহে বলা যায়। অর্থাৎ একই ধরনের মেশিন, একই ধরনের কাঁচামাল, একই ধরনের পদ্ধতি বারবার ব্যবহার করতে করতে কর্মী দক্ষ হয়ে ওঠে। এরপরে বলেছে সময়ের সদ্ব্যবহার। শ্রম বিভাগের ক্ষেত্রে শ্রমিকরা সব সময় একটি কাজে নিয়োজিত থাকে, ফলে কাজের সময় তাদেরকে এক কাজ থেকে অন্য কাজে বা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে হয় না। তাই তাদের কার্য সময়ের এতটুকু সময়ও নষ্ট হয় না, অর্থাৎ কাজ করতে গিয়ে তাদের কাজের কোনো সময় নষ্ট হয় না, ফলে সময়ের সদ্ব্যবহার করা সম্ভব হয়। শ্রমের গতিশীলতা বৃদ্ধি। শ্রম বিভাগের ফলে একটি কাজকে ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো অংশে বিভক্ত করা হয়। এরূপ বিভক্ত কাজগুলো এক একজন শ্রমিকের উপর অর্পণ করা হয়, অর্থাৎ কাজের দায়িত্ব দেওয়া হয়। ফলে সে উক্ত কাজের অংশে অভিজ্ঞ হয়ে ওঠে। তার এই অভিজ্ঞতা অন্য কোনো প্রতিষ্ঠানেও প্রয়োগ করতে পারে। যেমন একজন গার্মেন্টসের সেলাই কর্মী অতি সহজেই পাটকলের সেলাই কর্মী হিসেবে নিয়োগ পেতে পারে। এতে শ্রমের গতিশীলতা বৃদ্ধি পায়। শ্রমিকের মজুরি বৃদ্ধি। শ্রম বিভাগের ফলে কর্মীদের শ্রম দক্ষতা বৃদ্ধি পায় আর দক্ষ শ্রমিক স্বল্প সময়ে অধিক পরিমাণে পণ্য উৎপাদনে সক্ষম। এর ফলে নিয়োগকর্তার কাছে শ্রমিকের চাহিদা বৃদ্ধি পায় এবং দক্ষ শ্রমিককে ধরে রাখার জন্য অধিক হারে মজুরি দিতেও নিয়োগকর্তা
কার্পণ্য করেন না, তাই বলা যায় শ্রমিকের মজুরি বৃদ্ধিতেও শ্রম বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এগুলো ছিল শ্রম বিভাগের সুবিধা। শ্রম বিভাগের অসুবিধাও আছে, সেটা দেখো 2.22। শ্রম বিভাগের ফলে কি কি অসুবিধা দেখা দেয়? প্রথমে বলেছে সাধারণ কর্মদক্ষতা হ্রাস। মানে কি? দেখো, শ্রম বিভাগের ফলে একই কর্মী একটি মাত্র কাজ বা কাজের অংশের উপর দক্ষতা অর্জন করে। তার দ্বারা সম্পাদিত কাজটি ছাড়া সে অন্য কোনো কাজ শেখার সময় বা সুযোগ পায় না, তাই সে অন্য কাজে অদক্ষ হয়ে পড়ে। ফলে শ্রমিকের সাধারণ কর্মদক্ষতা হ্রাস পায়। অর্থাৎ যেহেতু সে একটি কাজ অথবা একটি কাজের একটি অংশ সে বারবার করছে, সে সেই অংশে দক্ষ হচ্ছে, কাজের বাকি অংশগুলো সে জানার বা বোঝার সুযোগ পাচ্ছে না, তখন কিন্তু সে সেই অংশগুলো সম্পর্কে অদক্ষ থেকে যাচ্ছে। এরপরে বলেছে কাজের একঘেয়েমি। একজন কর্মী যদি সব সময় একই কাজ সম্পাদন করে বা একই মেশিন ব্যবহার করে, তবে একসময় কাজটি তার কাছে অত্যন্ত একঘেয়ে এবং আনন্দহীন হয়ে পড়ে। এরূপ অবস্থায় কর্মীরা বুদ্ধিসম্পন্ন মানুষ হয়েও প্রাণহীন যন্ত্রের মতো কাজ করে। অর্থাৎ একই কাজ বারবার করতে করতে মানুষের মধ্যে একঘেয়েমি চলে আসে, তখন সে কাজের প্রতি আর কোনো আনন্দ পায় না। এই কারণে শ্রম বিভাগের এই আরেকটা অসুবিধা হচ্ছে কাজের একঘেয়েমি। 3 নম্বর অসুবিধা দেখো, সৃজনশীলতা হ্রাস। মানুষ জন্ম থেকেই কিছু না কিছু সৃজনশীল প্রতিভার অধিকারী হয়, কিন্তু শ্রম বিভাগের মাধ্যমে কাজের ক্ষেত্রে শ্রমিকের কাজকে একটি গণ্ডির মধ্যে আবদ্ধ করে ফেলা হয়, যার বাইরে সে কোনো কাজ বা চিন্তা করতে পারে না। এতে তার স্বাভাবিক সৃজনশীলতা হ্রাস পায়। অর্থাৎ সেই একটি কাজ করতে করতে সে অন্য কোনো কাজের প্রতি আগ্রহ দেখাতে পারে না, তার মধ্যে যে সৃজনশীলতা আছে সেটাও সে প্রকাশ করার সুযোগ পায় না। বেকার সমস্যা সৃষ্টি। শ্রম বিভাগ কিভাবে বেকার সমস্যা সৃষ্টি করে দেখো। শ্রম বিভাগের ফলে একজন শ্রমিক বিশেষ একটি কাজে পারদর্শী হয়, তাই কোনো কারণে যদি তার চাকরিটি চলে যায়, তাহলে অনুরূপ আরেকটি চাকরি তাকে খুঁজে নিতে হয়। এমতাবস্থায় অনুরূপ চাকরি না পেলে সে বেকার সমস্যায় ভুগে। এরপরে বলেছে শ্রেণী বৈষম্যের সৃষ্টি। শ্রম বিভাগের ফলে একদিকে যেমন দক্ষ এবং অদক্ষ এই দুটি শ্রেণীর শ্রমিকের সৃষ্টি হয়, অন্যদিকে তেমনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আরো দুটো শ্রেণীর উদ্ভব হয়, যাদের একটি হলো মালিক শ্রেণী এবং আরেকটি হলো শ্রমিক শ্রেণী। আবার ডাক্তার, উকিল, কৃষক, প্রকৌশলী ইত্যাদি নানা শ্রেণী পেশার মানুষ সৃষ্টি হয়, যা সমাজে শ্রেণী বৈষম্যের সৃষ্টি করে। শ্রম বিভাগের আরেকটি অসুবিধা হচ্ছে অধিক নির্ভরশীলতা। শ্রম বিভাগের ফলে সমাজে অধিক সংখ্যক বিশেষজ্ঞ কর্মীর সৃষ্টি হয়। ক্ষেত্র বিশেষে এরূপ বিশেষজ্ঞ কর্মীদের উপর এত নির্ভরশীল হতে হয় যে তাদের কাছে নিয়োগকর্তারাও জিম্মি হয়ে পড়ে। তাছাড়া আঞ্চলিক বিশেষজ্ঞ কর্মীর সৃষ্টি হওয়ায় এক অঞ্চল অন্য অঞ্চলের উপরও নির্ভরশীল হয়ে পড়ে। লাস্ট অসুবিধা যেটি তোমাদের বইতে দেওয়া আছে সেটি হচ্ছে শ্রমিকের দৈহিক এবং নৈতিক অধঃপতন। শ্রম বিভাগের ফলে ব্যাপক আকারে কলকারখানা একটি বিশেষ অঞ্চলে গড়ে ওঠে। এতে দূর দূরান্ত থেকে শ্রমিক কর্মীরা পরিবার পরিজন ছেড়ে কারখানার আশেপাশে অবস্থান করে, ফলে অনেক সময় শ্রমিকদের দৈহিক এবং নৈতিক অধঃপতনও দেখা দিতে পারে। শ্রম বিভাগের যে অসুবিধাগুলো আমরা দেখলাম, এর চেয়ে সুবিধাগুলোই প্রতিষ্ঠানের জন্য অধিক মঙ্গল বয়ে আনে। তাই বর্তমানে সারা বিশ্বের প্রায় প্রতিটি প্রতিষ্ঠান শ্রম বিভাগকে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের অন্যতম হাতিয়ার হিসেবে মনে করে। এই ছিল আজকে আমাদের পড়া।
যে কোনো একজন একটু বলো আজকে আমরা কি কি পড়েছি? জান্নাত রাইসা বলো আজকে আমরা কি কি পড়েছি? জান্নাত আমাকে শুনতে পাচ্ছো? ম্যাম জি ম্যাম, বলো আজকে আজকে। পড়েছি শ্রম দক্ষতার ধারণা, হুম। তারপরে শ্রম দক্ষতার উপর প্রভাব বিস্তারকারী উপাদান, প্রভাব বিস্তারকারী উপাদান, আর পড়েছিলাম শ্রম বিভাগের ধারণা, আর শ্রম বিভাগের সুবিধা, সুবিধা অসুবিধা। অসুবিধা। ভেরি গুড। আজকে আমরা যা পড়েছি বাসায় আরেকবার একটু রিভিশন দিবে, দেখবে, ঠিক আছে? তাহলে যে এখন যা শিখলে সব ভুলে যাবে। ঠিক আছে, আজকের মতো তাহলে এখানে ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।